অনলাইন স্টাডি টিউটর ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে দশম শ্রেণীর পাঠ্য বইয়ের দ্বিতীয় কবিতা কবি শঙ্খ ঘোষের আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে দেব। বন্ধুরা, আজকের ভিডিওতে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটির উৎস, পূর্বকথা, শব্দার্থ, কবিতার টিকা এবং প্রতিটি লাইন ধরে কবিতাটির সম্পূর্ণ আলোচনা করে দেব। তাহলে বন্ধুরা, তোমাদের জানিয়ে রাখি, দশম শ্রেণীর পাঠ্য বইয়ের একাধিক ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা হয়েছে। আগ্রহী বন্ধুদের অনুরোধ করব সেই সমস্ত ভিডিওগুলি দেখে নিতে, সেক্ষেত্রে তোমরাই উপকৃত হবে। তাহলে দেরি না করে শুরু করছি আজকের ভিডিও কবি শঙ্খ ঘোষের আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা। শুরুতেই কবিতাটির উৎস। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কবি শঙ্খ ঘোষের জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে। গ্রন্থটি প্যাপিরাস প্রকাশনা থেকে 5ই ফেব্রুয়ারি 2004 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। আমাদের পাঠ্য কবিতাটি গ্রন্থটির 31তম কবিতা, অর্থাৎ কবিতাটি কাব্যগ্রন্থের শেষতম কবিতা। কবিতাটির নামকরণ আপাত দৃষ্টিতে সরল মনে হলেও তা অপূর্ব ব্যঞ্জনাধর্মী। 2টি স্তবকে সাজানো কবিতাটি, প্রতি স্তবকেই 12টি করে পংক্তি আছে। নাম পংক্তিটি প্রতি স্তবকের শেষে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ কবিতাটির মধ্যে নামটি মোট 2 বার ব্যবহৃত হয়েছে। বেঁধে বেঁধে থাকার অর্থ হল একাত্ম হয়ে থাকা, সহমর্মিতা, সহযোগিতা আর সহাবস্থানের মাধ্যমে মানুষ ঐক্যবদ্ধ বা সংঘবদ্ধভাবে থাকতে পারে। দেশকাল নির্বিশেষে জনগণের মধ্যে সেই সংঘবদ্ধ মানসিকতা থাকে, কিন্তু চরম সংকটকালে আরও নিবিড়, আরও সংঘবদ্ধ থাকার প্রয়োজনীয়তা কবি অনুভব করেছেন আলোচ্য কবিতাটির মধ্য দিয়ে। তাই কবি কবিতাটির এইরূপ নামকরণ করেছেন। বন্ধুরা, কবিতাটি শুরু করার পূর্বে কবিতাটির পূর্বকথা সম্পর্কে জানা দরকার। কবিতাটি আপাতভাবে সরল হলেও তা অপূর্ব ব্যঞ্জনাধর্মী। 2টি স্তবকে সাজানো কবিতাটির প্রত্যেক স্তবকে 12টি পংক্তি আছে। নাম পংক্তিটি প্রতি স্তবকের শেষে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ কবিতার মধ্যে নামটি মোট 2 বার আছে। বেঁধে বেঁধে থাকার অর্থ একাত্ম হয়ে থাকা, সহমর্মিতা, সহযোগিতা আর সহাবস্থানের মাধ্যমে মানুষ ঐক্যবদ্ধ বা সংঘবদ্ধ হয়ে থাকতে পারে। দেশকাল নির্বিশেষে জনগণের মধ্যে সেই সংঘবদ্ধ মানসিকতা থাকে, কিন্তু চরম সংকটকালে আরও নিবিড়, আরও সংঘবদ্ধ থাকার প্রয়োজন কবি অনুভব করেছেন। তাই কবিতাটি এরূপ নামকরণ কবি করেছেন। কবিতাটি শুরু করার আগে কবিতার পূর্বকথা বা পটভূমি জানা দরকার। কবিতাটি 2004 খ্রিস্টাব্দের কোনো এক সময়ে রচিত, সুতরাং ওই সময়ের পূর্বে কোনো এক ঘটনা বা ঘটনাবলী কবিতাটি রচনার প্রেক্ষাপট হতে পারে। আমাদের আলোচ্য কবিতাটির রচনার প্রেক্ষাপট মধ্যপ্রাচ্যের জ্বলন্ত সমস্যাকে কেন্দ্র করে। ইরান, ইরাক, কুয়েত, লেবানন, প্যালেস্টাইন, আফগানিস্তান প্রভৃতি যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ডে সাধারণ মানুষের বিপর্যস্ত জীবনজীবিকা আশ্রয় কবিকে ব্যথিত করে তুলেছিল। ভূগর্ভস্থ তেলভাণ্ডারের দখলদারি নিয়ে অর্থনৈতিক ও কূটনৈতিক সংঘাত, গৃহযুদ্ধ, জঙ্গি হামলা, বিত্তশালী রাষ্ট্রগুলির খবরদারি মাঝে পড়ে নিরীহ জনগণ দিশেহারা। মূলত অফুরন্ত তেলভাণ্ডারের দখলকে কেন্দ্র করে
আমেরিকা সহ পশ্চিমী দুনিয়ার দেশগুলি যেভাবে এই সমস্ত মধ্যপ্রাচ্যের দেশগুলির উপর দখলদারি শুরু করেছিল, তাতে এই সমস্ত ভূখণ্ডে সাধারণ মানুষের জীবন বিপন্ন হয়েছিল। সুতরাং এই কবিতা তাৎপর্য দেশকাল নির্বিশেষে সর্বজনীন বিপর্যস্ত মানবিকতার। একই সঙ্গে এই কবিতার সর্বগ্রাসী সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জ্বলন্ত প্রতিবাদ। কেবল নির্দিষ্ট যুগ বা দেশই নয়, সামগ্রিকভাবে এই কবিতাটি দেশকাল নির্বিশেষে হিংস্র পৃথিবীর আবিল অস্থিরতা তুলে ধরেছে। জীবন জীবিকার নিশ্চয়তা হারিয়ে, আশ্রয় হারিয়ে সাধারণ মানুষ যেমন সর্বহারা ভিখারি, তেমনি যুদ্ধবাজ সাম্রাজ্যবাদী রাষ্ট্রনায়কেরা বিবেক শূন্যতায় ভিখারি। 20 শতকের শেষের দিকে ও একবিংশ শতকের সূচনায় সভ্যতার এই চরম সংকট সমাজের এক নির্মম ইতিহাস রচনা করেছে। সেই দিক থেকে দেখতে গেলে আলোচ্য কবিতাটি অতি তাৎপর্যপূর্ণ একটি কবিতা। তাহলে কবিতাটির প্রতিটা লাইন ধরে আলোচনার সময় আমি কবিতাটির সম্পূর্ণ ব্যাখ্যা তোমাদের সামনে তুলে ধরব। কবিতাটির শুরুতেই কবি বলছেন, আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাদ, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ, আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে। আলোচ্য পংক্তিগুলিতে এক অস্থির সময়ের প্রেক্ষাপটে একজন সংবেদনশীল কবির স্বর ধরা পড়েছে। এই ভয়াবহ সময়ে প্রতি মুহূর্তে চারিপাশে বিপদের হাতছানি, যুদ্ধের ইশারায় প্রতি পদে নেমে আসে মৃত্যুর ডাক। একদিকে অতলান্তে তলিয়ে যাওয়ার ভয়, একদিকে পিষে মরার ভয়, কোথাও বা মারণাস্ত্রের শব্দ মৃত্যুদূতের মতো উড়ে আসে, কোথাও বা পথের দুর্গমতা গতিকে রুদ্ধ করে। চারপাশে যেন বাঁচার কোনো পথ নেই, মাথা গোঁজার ঠাঁই নেই। কবি এখানে উদ্বাস্তু নিরাশ্রয় মানুষের বিপর্যয়ের কথা বলেছেন। যুদ্ধ, হিংসা, হানাহানির কারণে যাদের জীবন আজ বিপন্ন, কবি তাদের বিপর্যস্ত জীবনের কথা বলেছেন। সভ্যতার গর্বে গর্বিত ক্ষমতাশালী মানুষের বিবেকে বা মনুষ্যত্বে ধস নেমেছে। সাধারণ মানুষের জীবন বিপন্ন, তারা যেন ধসপ্রবণ কোনো পার্বত্য পথ দিয়ে চলেছে। আশ্রয়, খাদ্য, জীবিকা নেই তাদের। বেঁচে থাকার অনিশ্চয়তায় তাদের জীবন আজ দুর্বিষহ। আলোচ্য কবিতায় গিরিখাত বলতে পার্বত্য পরিখা বা পাহাড়ি উচ্চতা থেকে খাড়া নেমে যাওয়া অনেক নিচের অংশ। এখানে চরম বিপদ বা অনিবার্য মৃত্যু বোঝাতে কথাটি বলা হয়েছে। আসলে আশ্রয়চ্যুত, জীবিকাহীন, সর্বহারা মানুষদের জীবনপথের দুদিকই মৃত্যুর হাতছানি। একদিকে ধস, অন্যদিকে গিরিখাদ। এমনই সংকটময় পরিস্থিতিতে জনসাধারণকে বেঁচে থাকার সংগ্রাম করতে হচ্ছে। বোমারু কথাটির সাধারণ অর্থ বোমা নিক্ষেপকারী। এখানে বোমা বর্ষণকারী যুদ্ধ বিমানকে বোমারু বলা হয়েছে। যুদ্ধবাজ সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলি নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য দুর্বল দেশগুলির ওপর বিমানের সাহায্যে বোমা বর্ষণ করে চলেছে। নিরীহ মানুষ প্রাণ বাঁচাতে ভিটেমাটির মায়া ত্যাগ করে অনিশ্চয়তার পথে পা বাড়াতে বাধ্য হচ্ছে। হিংসা ও ধ্বংসের প্রতীক বোমারু বিমান নিরপরাধ মানুষদের মাথার উপর পাক খাচ্ছে। হিমানি শব্দ কথাটির অর্থ হলো বরফ বা তুষার। পর্বতের গায়ে জমে থাকা বরফ হলো হিমানি। তুষার বা বরফে ঢাকা পার্বত্য পথে চলা যেমন দুষ্কর, তেমনি শত সমস্যায় জর্জরিত সাধারণ মানুষের বেঁচে থাকার পথও অতি দুর্গম। আর ঠিক এই কারণেই কবি বলেছেন, আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে। পথ বলতে এখানে বেঁচে থাকার পথ বা বিপদ থেকে উত্তরণের রাস্তাকেই বোঝানো হয়েছে। হিংসা, অশান্তি থেকে উত্তরণের পথ যেন আর নেই। পথ এখানে উপায়, পথ এখানে জীবন পথ। সাধারণ মানুষের পথ নেই, তারা নিরুপায়, তারা অসহায়।
পৃথিবী জুড়ে চলছে ক্ষমতাবানদের আস্ফালন, সাম্রাজ্যবাদের আগ্রাসনে, যুদ্ধবাজদের হামলায় গৃহহীন সর্বহারা মানুষ মৃত্যুর কিনারে দাঁড়িয়ে আছে এবং সে কারণেই তাদের পথ নেই। ধর্মান্ধতার কারণে, গোষ্ঠী সংঘর্ষে দীর্ণ মধ্যপ্রাচ্যের কিছু দেশ এবং বিত্তশালী দেশগুলি দুর্বল দেশ অর্থনীতিকে নিয়ন্ত্রণ করার জন্য সবচেয়ে বেশি শিকার হচ্ছেন নিরীহ মানুষেরা। তাদের ঘর উড়ে গেছে, তারা আজ গৃহহীন, অসহায়। যত্রতত্র বোমাবর্ষণ, গুলিবর্ষণ, বোমারু বিমান পড়ার ফলে শান্তিপ্রিয় সাধারণ মানুষেরা মারা যাচ্ছে, আহত হচ্ছে, তারা ঘর বা আশ্রয় হারাচ্ছেন। এরপর কবি বলেছেন, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি? আমাদের পথ নেই আর, আয় আরও বেঁধে বেঁধে থাকি। আমাদের বলতে এখানে অসহায় বিপন্ন মানুষের কথা বলা হয়েছে। শিশুরা দেশ, জাতি তথা বিশ্বের সম্পদ, তারাই সভ্যতার ভবিষ্যৎ। তাদের মৃত্যু মানে মানবিকতার সামগ্রিক বিনাশ। শিশুরা সুন্দর, তাদের হাতে গড়ে ওঠে ভবিষ্যতের সুন্দর সমাজ। তাদের মৃত্যু তাই সুস্থ সুন্দর একটি সমাজের সলিল সমাধি। এখানে শিশুদের সব বলতে বক্তা এই বেদনাঘন দিকটিকেই বুঝিয়েছেন। ছড়ানো রয়েছে কাছে দূরে, এখানে কাছে দূরে বলতে অতর্কিত বোমাবর্ষণে, বিস্ফোরণে নিহত হাজার হাজার নিষ্পাপ শিশু, তাদের মৃতদেহগুলি কাছে দূরে ছড়িয়ে আছে। যুদ্ধবাজ সাম্রাজ্যবাদীরা শিশুদের রেহাই দেয়নি। ক্ষমতা প্রদর্শনে তারা নির্বিচারে বোমাগুলি নিক্ষেপ করছে। তাতে সাধারণ মানুষের সঙ্গে সাধারণ শিশুরও প্রাণহানি ঘটছে। তারপর কবি বলেছেন, আমরাও কি তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি? আসলে এই সমস্ত সাম্রাজ্যবাদী যুদ্ধবাজরা শান্তিকামী মানুষদের জীবনকে অসহায়, বিপর্যস্ত, নিরুপায় করে তোলে। তাদের মাথার উপর বোমারু বিমান পাক খাচ্ছে, বোমা বর্ষণে উড়ে গেছে নিরীহ মানুষের ঘর, কাছে দূরে ছড়িয়ে রয়েছে এই সমস্ত শিশুদের সব। যারা বেঁচে আছে তাদের প্রাণও যুদ্ধবাজদের হামলায় নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। মৃত্যুবরণ করা ছাড়া মানুষের সম্মুখে অপর কোনো পথ খোলা নেই। তাই লেখক মানুষের বাঁচা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তাই কবি বলেছেন, আমাদের পথ নেই আর, আয় আরও বেঁধে বেঁধে থাকি। আসলে সাম্রাজ্যবাদী আগ্রাসনে, যুদ্ধবাজদের নির্যাতনে সর্বহারা সাধারণ মানুষেরা মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে হয়। তাদের বেঁচে থাকার আর কোনো পথ থাকে না। যখন ক্রমশ রুদ্ধ হয়ে আসে তাদের জীবন, তখন তাদের ঘুরে দাঁড়াতে হয়, রুখে দাঁড়াতে হয়। পরস্পরের সহযোগিতা, সহমর্মিতার সঙ্গে হাতে হাত রেখে আরও বেশি সংঘবদ্ধ হওয়া উচিত বলে কবি মনে করেছেন। মানুষের একতার, সহযোগিতার, সহমর্মিতার, সহাবস্থানের কোনো বিকল্প হয় না। চরম সংকটের দিনে সংঘবদ্ধ থাকলে, ঐক্যবদ্ধ থাকলে অশুভ শক্তিকে, সাময়িক বিপন্নতাকে প্রতিহত করা যায়। একেই বলে একতা, একতার বল। সংঘবদ্ধ সাধারণ মানুষ যখন বিরাট শক্তিতে পরিণত হয়, তখন হামলাবাজ, যুদ্ধবাজ, সাম্রাজ্যবাদী শক্তিও সেই প্রতিরোধী ও প্রতিবাদী জনশক্তিকে ভয় পায়। তাই ঐক্যবদ্ধভাবে, সংঘবদ্ধভাবে থাকা প্রয়োজন। এরপর কবি বলেছেন, আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস, আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। আসলে ইতিহাস নেই এ কথাটি বলেছেন কারণ বঞ্চিত সর্বহারা জনগণের কোনো গৌরবময় সমৃদ্ধ অতীত নেই। চিরকালই তারা নির্যাতিত, রাজায় রাজায় যুদ্ধ হয়, আর উলু খাগড়া রূপ সাধারণ মানুষের প্রাণ যায়। মাথার উপর বোমারু বিমানের হাতছানি দেয় তাদের প্রতিনিয়ত। দুর্গম গিরিপথের মতো বিপজ্জনক পথ তাদের জীবনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়। তাই এই সমস্ত সাধারণ মানুষের জীবনের কোনো ইতিহাস থাকে না। বিপন্ন সময়ের বুকে কান পেতে কবি শঙ্খ ঘোষ শুনেছেন ঘুণ পোকার গান। এক অস্থির সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে তিনি দেখেছেন মানুষের সমাজ থেকে কিভাবে হারিয়ে যাচ্ছে প্রেম প্রীতির পরিবেশ। এই শূন্যগর্ভ অতীতের বিপন্ন নাগরিককে সর্বশান্ত করে দিয়েছে। তাই তারা এখন সমাজের দ্বারে দ্বারে জীবন ভিক্ষা করে বেড়ায়। প্রাণের উজ্জীবন তাদের একমাত্র প্রার্থিত বস্তু হয়ে ওঠে। আসলে সাম্রাজ্যবাদী শক্তিরা যেমন বিবেক তথা মনুষ্যত্বের দিক থেকে দিনহীন,
তেমনি সাধারণ মানুষ প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত, অর্থাৎ ভিখারি 12 মাস। তাদের জীবন অভাব এবং দারিদ্র্যে কাটে। বেঁচে থাকার ন্যূনতম সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত। তারা কেউ গৃহহীন, কেউ বাস্তুচ্যুত। বেঁচে থাকার বা জীবন জীবিকার পথ তাদের কাছে ক্রমশ দুর্গম হয়ে উঠেছে। তাদের শান্তির এবং সুস্থির জীবনের নিবেদনও ব্যর্থ হয়। এজন্যই তারা ভিখারি 12 মাস হয়ে থাকে। তাই কবি দৃঢ়তার সঙ্গে নিশ্চিত করে বলতে পারেন না যে পৃথিবী বেঁচে আছে, তাঁর সংশয় জাগে। এই সংশয়ের কারণেই হয়তো কথাটি কবি বলেছেন। পৃথিবী জুড়ে যেভাবে হিংসা, হানাহানি, নিষ্ঠুরতা চলছে, যেভাবে শিশুদের সব চারিদিকে ছড়িয়ে রয়েছে, মানবতার এই অবনমনের যুগে পৃথিবী যথার্থভাবে বেঁচে থাকতে পারে না। এই কারণেই কবির মনে এমন ভাবনা জেগে উঠেছে। পৃথিবীর এই গভীর ও গভীরতম অসুখকে কবি এখানে ইঙ্গিত করেছেন। এখানে লক্ষ লক্ষ মানুষ আজ উদ্বাস্তু, বাস্তুহারা, অন্য দেশের শরণার্থী। মানবিকতা ভুলুণ্ঠিত। যে সুস্থ, সুন্দর, সুস্থির পৃথিবী, শান্তিপ্রিয় সাধারণ মানুষের কাম্য পৃথিবী আজ সে অবস্থায় নেই। তাই কবির এমন ভাবনা। এরপর কবি বলেছেন, আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দোরে দোরে। কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছে বাকি। আয় আরও হাতে হাত রেখে, আয় আরও বেঁধে বেঁধে থাকি। আসলে খেটে খাওয়া শান্তিপ্রিয় সাধারণ মানুষের কথা কেউ মনে রাখে না। হিংসা, হানাহানি আর যুদ্ধের ভয়াবহতা কেড়ে নিয়েছে যাদের আশ্রয়, যাদের বাঁচার সম্বল, তাদের কথা এখানে বলা হয়েছে। পৃথিবীর আপামর সাধারণ জনতা এত সাধারণ যে তাদের দুর্দশাময় জীবনে প্রচারের আলো পড়ে না। রাষ্ট্রযন্ত্র তাদের বঞ্চিত করে, সাম্রাজ্যবাদ তাদের শোষণ করে, ইতিহাস তথা সমাজভিক্ষায় তাদের বিপন্নতা ধরা পড়ে না। তারা চিরবঞ্চিত, তারা সর্বহারা। তাই এখানে তাদের কথা কেউ জানে না। আর এই চরম সংকটের সময়ে খাদ্য, বস্ত্র, বাসস্থানের আর্জি নিয়ে তারা দৌড়ে দৌড়ে ফিরেছে, আর ফিরেছে শান্তি ও সুস্থিরতার আবেদন নিয়ে। তাদের এই নিঃস্বতাকে অনুভব করে কবি বলেছেন যে যা গেছে তার বেদনা বুকে নিয়েই সকলকে সঙ্ঘবদ্ধ হতে হবে। কবি আরও নিবিড় সহমর্মিতা ও সহযোগিতায় থাকতে বলেছেন। হতাশ হয়ে পড়লে চলবে না, হাতে হাত রেখে আরও বেঁধে বেঁধে থাকার কথা কবি বলেছেন। কারণ এখানে হাতে হাত রেখে বলতে মানুষে মানুষে সহাবস্থান, সহমর্মিতা, সঙ্ঘবদ্ধতাকে বোঝানো হয়েছে, যার মাধ্যমে গড়ে ওঠে মৈত্রী, ভ্রাতৃত্ব এবং সৌহার্দ্য। সাধারণ খেটে খাওয়া মানুষ হিংসা চায় না, শান্তি চায়। তারা চায় মিলেমিশে ঐক্যবদ্ধভাবে একসাথে থাকতে। সাম্রাজ্যবাদী আগ্রাসন বহু মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। সহস্র প্রতিকূলতার মধ্যে যারা বেঁচে আছে তারাও আর বেশি নিবিড় মানবিকতার বন্ধনে থাকতে চায়, যাতে তারা যৌথভাবে বিপন্নতাকে জয় করতে পারে। এই কারণেই কবি বলেছেন, আয় আরও হাতে হাত রেখে, আয় আরও বেঁধে বেঁধে থাকি। তাই কবি বলেছেন, বেঁধে বেঁধে থাকতেই হবে, আলগা হলেই বিপদ। জীবনের সুতোয় শক্ত মাঞ্জা দিতে পারলেই তো ঘুড়িটিকে ওড়ানো যাবে, আর না হলে মৃত্যু এসে কড়া নাড়ে আমাদের দরজায়। আমাদের বসবাসের এই পৃথিবীটাকে মাঝে মাঝে গ্রাস করে ফেলে দুর্ভেদ্য অন্ধকার। জীবনের বৈপরীত্যে দাঁড়ানো সেই অন্ধকারকে দূর করতে হলে বুকের পাথরে চকমকি ঠুকতেই হবে। কবি শঙ্কু ঘোষ এই কবিতায় অন্ধকারে নিমজ্জিত সেই বিপন্ন জীবনেরই ছবি এঁকেছেন। সেই সঙ্গে কবি এই সমস্ত নিরীহ অসহায় মানুষগুলোকে নিয়েই রাত্রির বিন্ত থেকে ফুটন্ত সকালকে ছিনিয়ে আনার কথা বলেছেন। হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে যূথচারী জীবনই পারে মৃত্যুর ব্যূহ ভেদ করতে। সমগ্র কবিতায় বিপন্নতার অন্ধকারে এইভাবেই কবি জীবনের আলোকে নিক্ষেপ করেছেন। তাহলে বন্ধুরা, আলোচ্য কবিতাটি তোমাদের কেমন লাগলো তোমরা সেটা কমেন্ট করে জানাবে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।